সময়ের চাকা ঘুরিতে থাকে। অপুর দেখা হয় লীলার সহিত। লীলার বাড়িতে এক পার্টিতে অপু তাহার মত জানাইয়া সভ্য বিলেত ফেরতাদের কাছে খানিকটা অপমানিত হয়। তেলিবাড়ি হইতে তারে খবর আসে সর্বজয়া আর নাই। অপু মনসা পোতায় মায়ের শ্রাদ্ধ শান্তি করিয়া ফিরিয়া আসে কলিকাতায়। এবারে গল্পের পরবর্তী অংশ। নমস্কার, অডিও বুক বাই বাণী স্মৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ পড়ে শোনাব অপরাজিতর দ্বাদশ পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি গল্প পাঠে বাণী। দশম পরিচ্ছেদ। আষাঢ় মাসের মাঝামাঝি সব কলেজ খুলিয়া গেল। অপু কোনো কলেজে ভর্তি হইল না। অধ্যাপক মিস্টার বসু তাহাকে ডাকিয়া পাঠাইয়া ইতিহাসে অনার্স কোর্স লওয়াইতে যথেষ্ট চেষ্টা করিলেন। অপু ভাবিল, কি হবে আর কলেজে পড়ে? সে সময়টা ইম্পেরিয়াল লাইব্রেরিতে কাটাব। বিয়ের ইতিহাসে এমন কোনো নতুন কথা নেই যা আমি জানি নে। ও 2 বছর মিছিমিছি নষ্ট। লাইব্রেরিতে তার চেয়ে অনেক পড়ে ফেলতে পারবো এখন। তাছাড়া ভর্তির টাকা, মাইনে এসব পাই বা কোথায়? একটা কিছু চাকুরি না খুঁজিলে চলে না। খবরের কাগজ বিক্রয়ের পুঁজি অনেক দিন ফুরাইয়া গিয়াছে। মায়ের মৃত্যুর পর সে কাজে আর উৎসাহ নাই। একটা ছোট ছেলে পড়ানো আছে, তাতে শুধু 2টি ভাত খাওয়া চলে দুবেলা। কোনো মতে ইকোনমিক কুকারে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ ও ভাত। মাছ, মাংস, দুধ, ডাল, তরকারি তো অনেক দিন আগে দেখা স্বপ্নের মতো মনে হয়। যাক সেসব, কিন্তু ঘর ভাড়া, কাপড় জামা, জলখাবার এসব চলে কিসে? তাহা ছাড়া অপুর অভিজ্ঞতা জন্মাইয়াছে যে কলিকাতায় ছেলে পড়ানো বাবার মুখে শৈশবে শেখা উদ্ভট শ্লোকের পদ্মপত্রস্থিত জলবিন্দুর মতোই চপল। আজ যদি যায়, কাল দাঁড়াইবার স্থান নাই। অনেকদিন ধরিয়া খবরের কাগজ দেখিয়া দেখিয়া পাইওনিয়ারের ড্রাগ স্টোরে একটা কাজ খালি দেখা গেল দিন কতক পরে। আমহার স্ট্রিটের মোড়ে বড় দোকান, পেছনে কারখানা। তখনও ভিড় জমিতে শুরু হয় নাই। অপু ঢুকিয়াই এক স্থূলকায় আধা বয়সী ভদ্রলোকের একেবারে সামনে পড়িল। ভদ্রলোক বলিলেন, কাকে চান? অপু লাজুক মুখে বলিল, আগে চাকরি খালির বিজ্ঞাপন দেখে তাই। ও, আপনি ম্যাট্রিক পাস? আমি এবার আইয়ে। ভদ্রলোক পুনরায় তাকিয়ায় ভর দিয়া হাল ছাড়িয়া দেবার সুরে বলিল, ও, আইএ পাস নিয়ে আমরা কি করব? আমাদের লেবেলিং ও মাল বটলিং করার জন্য লোক চাই। খাটুনিও খুব। সকাল 7টা থেকে 10:30, মধ্যে 1.5 ঘন্টা খাবারের ছুটি, আর 12টা থেকে 5টা। কাজের চাপ পড়লে রাত 8টাও বাজবে। মাইনে কত? আপাতত 15। ওভারটাইম খাটলে 2 আনা জল খাবার। সেসব আপনাদের কলেজের ছোকরার কাজ নয় মশাই। আমরা অমনি মোটামুটি একটা লোক চাই। ইহার দিন কতক পর আর একটা চাকুরি খালির বিজ্ঞাপন দেখিয়া গেল ক্লাইভ স্ট্রিটে। দেখিল
সেটা একটা লোহা লক্করের দোকান, বাঙালি ফার্ম। একজন ৩০-৩২ বছরের অত্যন্ত চুল ফাঁপানো টেরিকাটা লোক ইস্ত্রি করা কামিজ পরিয়া বসিয়া আছে। মুখের নিচের দিকে গড়ন একটা কর্কশ ও স্থূল ভাব। এমন ধরনের চোখের ভাবকে সে মাতাল ও কুচরিত্র লোকের সঙ্গে মনে মনে জড়িত করিয়া থাকে। লোকটি অত্যন্ত অবজ্ঞার সুরে বলিল, কি কি এখানে? অপু নিজেকেই অত্যন্ত ছোট বোধ হইল নিজের কাছে। সে সংকুচিত সুরে বলিল, এখানে একটা চাকরি খালি দেখে আসছি। লোকটার চেহারা বড় লোকের বাড়ির উশৃঙ্খল অসচ্চরিত্র বড় ছেলের মতো। পূর্বে এ ধরনের চরিত্রের সহিত তাহার পরিচয় হইয়াছে লীলাদের বাড়ি বর্ধমানে থাকিতে। এই টাইপটা সে চেনে। লোকটা কর্কশ সুরে বলিল, কি করো তুমি? আমি আইএ পাস, করিনি কিছু। আপনাদের এখানে টাইপরাইটিং জানো? না। যাও যাও, এখানে না, ও কলেজ টলেজ এখানে চলবে না, যাও। সেদিনকার ব্যাপারটা বাসায় আসিয়া গল্প করাতে ক্যাম্বেল স্কুলের ছাত্রটির এক কাকা বলিলেন, ওদের আজকাল ভারী দেমাক। যুদ্ধের বাজারে লোহার দোকানদার সব লাল হয়ে যাচ্ছে, দালালেরা পর্যন্ত 2 পয়সা করে নিলে। অপু বলিল, দালাল আমি হতে পারি নে? কেন পারবেন না? শক্তটা কি? আমার শ্বশুর একজন বড় দালাল, আপনাকে নিয়ে যাব একদিন, সব শিখিয়ে দেবেন। আপনাদের মতো শিক্ষিত ছেলে তো আরও ভালো কাজ করবে। মহা উৎসাহে ক্লাইভ স্ট্রিট অঞ্চলের লোহার বাজারে দালালি করিতে বাহির হইয়া প্রথম দিন 4-5 ঘোরাঘুরি সার হইল। কেহ ভালো করিয়া কথাও বলে না। একদিন একজন বড় দোকানে জিজ্ঞাসা করিল, বল্টু আছে? 5 ইঞ্চি 5 জ। অপু বল্টু কাহাকে বলে জানে না, কোন দিকের মাপ 5 ইঞ্চি 5 জ তাহাও বুঝিতে পারিল না। নোটবুকে টুকিয়া লইল, মনে মনে ভাবিল, একটা অর্ডার তো পাইয়াছে, খুঁজবার মতো একটা কিছু জুটিয়াছে এতদিন পরে। 5 ইঞ্চি 5 জ বল্টু এ দোকান ও দোকান 3-4 বৃথা খোঁজাখুঁজির পর তাহার ধারণা পৌঁছিল যে জিনিসটা বাজারে সুলভ প্রাপ্য নয় বলিয়াই দোকানি এত সহজে তাহাকে অর্ডার দিয়াছেন। একদিন একজন দালাল বলিল, মশাই, 1.25 ইঞ্চি ঘোরের শীষের পাইপ দিতে পারেন জোগাড় করে 250 ফুট? যান না, অর্ডারটা নিয়ে আসুন, এই পাশেই ইউনাইটেড মিশনারি কোম্পানির অফিস থেকে। পাশেই খুব বড় বাড়ি। অফিসের লোক প্রথমে তাহাকে অর্ডার দিতে চায় না। অবশেষে জিজ্ঞাসা করিল, মাল আমাদের এখানে ডেলিভারি দিতে পারবেন তো? এ কথার মানে ঠিক না বুঝিয়াই সে বলিল, হ্যাঁ, তা দিতে পারব। বহু খুঁজিয়া কলেজ স্ট্রিটের যে দোকান হইতে মাল বাহির হইল, তাহারা মাল নিজের খরচে কোথাও ডেলিভারি দিতে রাজি নয়। অপু নিজের ঘাড়ে ঝুঁকি লইয়া গরুর গাড়িতে সীসার পাইপ বোঝায় দেওয়াইল রাজা উডম্যান স্ট্রিটে দুপুর রৌদ্রে মাল আনিয়া হাজিরও করিল। ইউনাইটেড মিশনারি কিন্তু গাড়ির ভাড়া দিতে একদম অস্বীকার করিল। মাল তো এখানে ডেলিভারি দিবার কথা ছিল, তবে গাড়ি ভাড়া কিসের? অপু ভাবিল, না হয় নিজের দালালির টাকা হইতে গাড়ি ভাড়াটা মিটাইয়া দেবে। এখন কাজে নামিয়া
অভিজ্ঞতাটাই আসলো, নাই বা হইল বেশি লাভ। সে বলিল, আমার ব্রোকারেজটা। সে কি মশাই, আপনি 5.5 আনা ফুট দরে দিয়েছেন, আপনার দালালি নেননি, তা কখনো হয়? অপু জানে না যে প্রথম দর দিবার সময় তাহার মধ্যে দালালি ধরিয়া দিবার নিয়ম। সবাই তাহা দিয়া থাকে। সেও যে তাহা দেয় নাই, একথা কেহই বিশ্বাস করিল না। বারবার সেই কথা তাহাদের বুঝাইতে গিয়া নিজের আনাড়িপনাই বিশেষ করিয়া ধরা পড়িল। সীসার পাইপওয়ালা গোমস্তা তাহাদের বিল বুঝাইয়া চলিয়া গেল। 3 দিন ধরিয়া রৌদ্রে ছোটাছুটি ও পরিশ্রমে সার হইল। একটি পয়সাও তাহাকে দিল না কোনো পক্ষই। খোট্টা গাড়োয়ান পথ বন্ধ করিয়া দাঁড়াইয়া বলিল, হামারা ভাড়া কন দেগা। একজন বৃদ্ধ মুসলমান দালানের একপাশে দাঁড়াইয়া ব্যাপার দেখিতেছিল। অপু অফিস হইতে বাহিরে আসিলেই সে বলিল, বাবু, আপনি কতদিন এ কাজে নেমেছেন? কাজ তো কিছুই জানেন না দেখছি। অপুকে সে কথা স্বীকার করিতে হইল। লোকটি বলিল, আপনি লেখাপড়া জানেন, ওসব খুচরো কাজ করে আপনার পোষাবে না। আপনি আমার সঙ্গে কাজে নামবেন? বড় মেশিনারি দালালি, ইঞ্জিন, বয়লার, এইসব একবার 500-700 টাকা রোজগার হবে। বাবু, ইংরেজি জানি নে, তাই তা যদি জানতাম এ বাজারে এতদিন গুছিয়ে নামবেন আমার সঙ্গে? অপু হাতে স্বর্গ পাইয়া গেল। গাড়োয়ানকে ভাড়াটা যে দণ্ড দিতে হইল, আনন্দের আতিশয্যে সেটাও গ্রাহ্যের মধ্যে আনিল না। মুসলমানটির সঙ্গে তাহার অনেকক্ষণ কথাবার্তা হইল। অপু নিজের বাসার ঠিকানা দিয়া দিল। স্থির হইল কাল সকাল 10টার সময় এইখানে লোকটি তাহার অপেক্ষা করিবে। অপু রাত্রে শুইয়া মনে মনে ভাবিল, এতদিন পরে একটা সুবিধা জুটেছে, এইবার হয়তো পয়সার মুখ দেখিবে। কিন্তু মাসখানেক কিছুই হইল না। একদিন দালালটি তাহাকে বলিল, 2টোর পর আর বাজারে থাকেন না, এতে কি হয় কখনো বাবু? যান কোথায়? অপু বলিল, এম্পেরিয়াল লাইব্রেরিতে পড়তে যাই, 2টো থেকে 7টা পর্যন্ত থাকি। একদিন যেও, দেখাবো কত বড় লাইব্রেরি। লাইব্রেরিতে ইতিহাস খুব আগ্রহের সঙ্গে পড়ে। কোনো এক দরিদ্র ঘরের ছোট ছেলের কাহিনী পড়িতে বড় ইচ্ছা যায়। সংসারের দুঃখ কষ্টের সঙ্গে যুদ্ধ, তাহাদের জীবনের অতি ঘনিষ্ঠ ধরনের সংবাদ জানিতে মন যায়। মানুষের সত্যকার ইতিহাস কোথায় লেখা আছে? জগতের বড় ঐতিহাসিকদের অনেকেই যুদ্ধ, বিগ্রহ ও রাজনৈতিক বিপ্লবের ঝাঁকে সম্রাট, সম্রাজ্ঞী, মন্ত্রীদের সোনালি পোশাকের জাঁকজমকে দরিদ্র গৃহস্থের কথা ভুলিয়া গিয়াছেন। পথের ধারের আম গাছে তাহাদের পুটুলি বাঁধা ছাতু কবে ফুরাইয়া গেল। সন্ধ্যায় ঘোড়ার হাট হইতে ঘোড়া কিনিয়া আনিয়া পল্লীর মধ্যবিত্ত ভদ্রলোকের ছেলে তাহার মায়ের মনে কোথায় আনন্দের ঢেউ তুলিয়াছিল। 6000 বছরের ইতিহাসে সেসব কথা লেখা নাই, থাকিলেও বড় কম। রাজা যযাতি কি সম্রাট অশোকের শুধু রাজনৈতিক জীবনের গল্প সবাই শৈশব হইতে মুখস্থ করে। কিন্তু ভারতবর্ষের, গ্রিসের, রোমের জব, গম ক্ষেতের ধারে অলিভ, বন্য দ্রাক্ষা, মার্টল ঝোপের ছায়া ছায়ায় যে প্রতিদিন জীবন হাজার হাজার বছর ধরিয়া
প্রতি সকালে সন্ধ্যায় যাপিত হইয়াছে, তাহাদের সুখ দুঃখ, আশা নিরাশার গল্প, তাহাদের বুকের স্পন্দনের ইতিহাস সে জানিতে চায়। কেবল মাঝে মাঝে এখানে ওখানে ঐতিহাসিকদের লেখা পাতায় সম্মিলিত সৈন্যব্যূহের এই আড়ালটা সরিয়া যায়। সারি বাঁধা বর্ষার অরণ্যের ফাঁকে দূর অতীতের এক ক্ষুদ্র গৃহস্থের ছোট বাড়ি নজরে আসে। অজ্ঞাতনামা কোনো লেখকের জীবন কথা কি কালের স্রোতে কুল লাগা এক টুকরো পত্র, প্রাচীন মিশরের কোনো কৃষক পুত্রকে শস্য কাটিবার কি আয়োজন করিতে লিখিয়াছিল, বহু বছর বছর পর তাহাদের টুকরা ভূগর্ভে প্রথিত মৃন্ময় পাত্রের মতো দিনের আলোয় বাহির হইয়া আছে, কিন্তু আরও ঘনিষ্ঠ ধরনের, আরও তুচ্ছ জিনিসের ইতিহাস চায় সে। মানুষ, মানুষের বুকের কথা জানিতে চায়। আজ যা তুচ্ছ, 1000 বছর পরে তাহা মহাসম্পদ। ভবিষ্যতের সত্যিকার ইতিহাস হইবে এই কাহিনী মানুষের মনের ইতিহাস আর প্রাণের ইতিহাস। আরেকটা দিক তাহার চোখে পড়ে, একটা জিনিস বেশ স্পষ্ট হইয়া ওঠে তাহার কাছে, মহাকালের এই মিছিল। বাইজান্টাইন সাম্রাজ্যের ইতিহাস গিবন ভ্রমশূন্য লিখিয়াছিলেন, কি অন্য কেহ ভ্রমশূন্য লিখিয়াছেন, এ বিষয়ে তাহার তত কৌতূহল নাই। সে শুধু কৌতূহলাক্রান্ত মহাকালের এই বিরাট মিছিলে। 1000 যুগ আগেকার কত রাজা রানী, সম্রাট, মন্ত্রী, খোঁজা, সেনাপতি, বালক, যুবা, কত অশ্রুনয়না তরুণী, কত অর্থলিপ্সু রাজপুরুষ, যাহারা অর্থের জন্য অন্তরঙ্গ বন্ধুর গুপ্ত কথা প্রকাশ করিয়া তাহাকে ঘাতকের কুঠারের মুখে নিক্ষেপ করিতে দ্বিধাবোধ করে নাই। অন্তত কাল সমুদ্রে ইহাদের ভাসিয়া যাওয়ার, বুদবুদের মতো মিলাইয়া যাওয়ার দিকটা কোথায় তাহাদের বৃথা শ্রমের পুরস্কার, তাদের অর্থলিপ্সার সার্থকতা? এদিকে ছোটাছুটি সার হইতেছে, কাজ কিছুই হয় না। সে তো চায় না বড় মানুষ হইতে, খাওয়া পড়া চলিয়া গেলেই সে খুশি। পড়াশোনা করার সে সময় পায়, নিশ্চিন্ত হইতে পারে, কিন্তু তাও তো হয় না। টিউশনি না থাকিলে এক বেলা আহারও জুটিত না যে। তাছাড়া এসব জায়গার আবহাওয়ায় তাহার ভালো লাগে না আদৌ। চারিধারে অত্যন্ত হুঁশিয়ারি, দর কষাকষি, শুধু টাকা, টাকা সংক্রান্ত কথাবার্তা। লোকজনের মুখে ও চোখের ভাবে ইতর ও অশোভন লোভ যেন উগ্রভাবে ফুটিয়া বাহির হইতেছে। এদের পাকা বৈষয়িক কথাবার্তায় ও চালচলনে অপু ভয় খাইয়া গেল। লাইব্রেরির পরিচিত জগতে আসিয়া সে হাঁপ ছাড়িয়া বাঁচে প্রতিদিন। একদিন মুসলমান দালালটি বাজারে তাহার কাছে 2টি টাকা ধার চাহিল। বড় কষ্ট যাইতেছে, পরের সপ্তাহেই দিয়া দেবে এখন। অপু ভাবিল হয়তো বাড়িতে ছেলে মেয়ে আছে, রোজগার নাই 1 পয়সা, অর্থাভাবের কষ্ট যে কি সে তাহা ভালো করিয়াই বুঝিয়াছে। নিজের বিশেষ স্বাচ্ছন্দ্য না থাকিলেও 1টা টাকা বাসা হইতে আনিয়া পরদিন বাজারে লোকটাকে দিল। ইহার দিন 7 পর
অপু সকালে ঘুম ভাঙিয়া উঠিয়া ঘরের দোরে কাহার ধাক্কার শব্দ পাইল। দোর খুলিয়া দেখিল মুসলমান দালালটি হাসি মুখে দাঁড়াইয়া। এসো এসো আব্দুল, তারপর খবর কি? আদাব বাবু, চলুন ঘরের মধ্যে বলি। এ ঘরে আপনি একলা থাকেন? না, আর কেউ। ওহ, বেশ ঘর তো বাবু। এসো বসো, চা খাবে? চা পানের পর আব্দুল আসিবার উদ্দেশ্য বলিল। বরাকপুরে একটা বড় বয়লারের সন্ধান পাওয়া গিয়াছে। ঠিক সেই ধরনের বয়লারই আবার এদিকে একটা খরিদ্দার জুটিয়া গিয়াছে। কাজটা লাগাইতে পারিলে ৩০০ টাকার কম নয়, একটা বড় দাও। কিন্তু মুশকিল দাঁড়াইয়াছে এই যে এখনই বারাকপুরে গিয়া বয়লারটি দেখিয়া আসা দরকার এবং কিছু বায়না দেবারও প্রয়োজন আছে, অথচ তাহার হাতে একটা পয়সাও নাই। এখন কি করা? অপু বলিল, খদ্দের মাল ইন্সপেকশনে যাবে না? আগে আমরা দেখি, তবে তো খদ্দেরকে নিয়ে যাব। 1.5% করে ধরলেও 450 টাকা থাকবে আমাদের। খদ্দের হাতের মুঠোয় রয়েছে, আপনি নির্ভাবনায় থাকুন। এখন টাকাটার কি করি? অপু পূর্বদিন টিউশনির টাকা পাইয়াছিল। কত টাকার দরকার? আমি তো ছেলে পড়ানোর মাইনে পেয়েছি। কত কত লাগবে বলো? হিসাবপত্র করিয়া 8 টাকা পড়িবে দেখা গেল। ঠিক হইল আব্দুল এবেলা বয়লার দেখিয়া আসিয়া ওবেলা বাজারে অপুকে সব খবর দিবে। অপু বাক্স খুলিয়া টাকা আনিয়া আব্দুলের হাতে দিল। বৈকালে সে পার্টের এক্সচেঞ্জের বারান্দাতে বেলা 5টা পর্যন্ত আগ্রহের সহিত আব্দুলের আগমন প্রতীক্ষা করিল। আব্দুল সেদিন আসিল না। পরদিনও তাহার দেখা নাই। ক্রমে একে একে 7-8 দিন কাটিয়া গেল। কোথায় আব্দুল? সারা বাজার ও রাজা উডম্যান স্ট্রিটের লোহার দোকান আগা গোড়া খুঁজিয়াও তাহার সন্ধান মিলিল না। ক্লাইভ স্ট্রিটের একজন দোকানদার শুনিয়া বলিল, কত টাকা নিয়েছে আপনার মশাই? আব্দুল তো মশাই জোচ্চোরের ধারি, আর টাকা পেয়েছেন। টাকা নিয়ে সে দেশে পালিয়েছে। আপনিও যেমন। প্রথমে সে বিশ্বাস করিল না। আব্দুল সেরকম মানুষ নয়। তাহা ছাড়া এত লোক থাকিতে তাহাকে কেন ঠকাইতে যাইবে? কিন্তু এ ধারণা বেশি দিন টিকিল না। ক্রমে জানা গেল আব্দুল দেশে যাইবে বলিয়া যাহার কাছে সামান্য যাহা কিছু পাওনা ছিল সব আদায় করিয়া লইয়া গিয়াছে দিন 7 আগে। কাটা পেরেকের দোকানের বৃদ্ধ বিশ্বাস মহাশয় বলিলেন, আশ্চর্য কথা মশাই, সবাই জানে আব্দুলের কাণ্ড কারখানা, আর আপনি তাকে চেনেননি 2-3 মাসেও? রাধে কৃষ্ণ। বেটা জুয়া চোরের ধারি হার্ডওয়ারের বাজারে। কোনো দোকানে তো আপনার একবার জিজ্ঞেস করা উচিত ছিল। হার্ডওয়ারের দালালি করা কি আপনার মতো ভালো মানুষের কাজ মশাই? আপনার অল্প বয়স, অন্য কিছু দেখুন গে। এখানে কথা বেচে খেতে হবে, সে আপনার কর্ম নয়। তবুও ভালো 8টা টাকার উপর দিয়ে গিয়েছে। 8 টাকা বিশ্বাস মহাশয়ের কাছে যতই তুচ্ছ হোক, অপুর কাছে তাহা নয়। ব্যাপার বুঝিয়া চোখে অন্ধকার দেখিল। গোটা মাসে ছেলে পড়ানো দরুন সব টাকাটাই যে সে তুলিয়া দিয়াছে আব্দুলের হাতে। এখন সারা মাস চলিবে কিসে? বাড়ি ভাড়া দেনা, গত মাসের শেষে বন্ধুর কাছে ধার, এসবের উপায়? দিশেহারা ভাবে পথ চলিতে চলিতে
সে ক্লাইভ স্ট্রিটে শেয়ার মার্কেটের সামনে আসিয়া পড়িল। দালাল ও ক্রেতাদের চিৎকার, মারোয়ারিদের ভিড় ও ঠেলাঠেলি। থর্নিক্রফটের 6 আনা, নাগরমল 5.5 আনা, বেজায় ভিড়, বেজায় হইচই। লালদিঘির পাশ কাটাইয়া লাট সাহেবের বাড়ির সম্মুখ দিয়া সে একেবারে গড়ের মাঠের মধ্যে কেল্লার দক্ষিণে একটা নির্জন স্থানে একটা বরম বাদাম গাছের তলায় বসিল। আজি সকালে বাড়িওয়ালা একবার তাগাদা দিয়াছে, কাপড় একেবারেই নাই। না কুলাইলেও ছেলে পড়ানোর টাকা হইতে কাপড় কিনিবে ঠিক করিয়াছিল। রুমমেট তো নিত্যধারের জন্য তাগাদা করিতেছে। আব্দুল শেষকালে এভাবে ঠকাইল তাহাকে, চোখে তাহার জল আসিয়া পড়িল। দুঃখ দিনের সাথী বলিয়া কত বিশ্বাস সে করিত আব্দুলকে। অনেকক্ষণ সে বসিয়া রহিল। ঝা ঝা করিতেছে দুপুর, বেলা 1:30 আন্দাজ। কেহ কোনো দিকে নাই, আকাশ মেঘমুক্ত। দূরপ্রসারী নীল আকাশের গায়ে কালো বিন্দুর মতো চিল উড়িয়া চলিয়াছে দূর হইতে দূরে। সেই ছেলেবেলার মতো ছোট হইতে হইতে ক্রমে মিলাইয়া চলিয়াছে। একজন ঘেষোরা বর্ষার লম্বা লম্বা ঘাস কাটিতেছে। ছোট একটি খাট্টাদের মেয়ে ঝুড়িতে ঘুঁটে দিতেছে। দূরে খিদিরপুরে ট্রাম যাইতেছে। গঙ্গার দিকে বড় একটা জাহাজের চোঙ, ফোটের বেতারের মাস্তুল। 1, 2, 3, 4, আকাশকে ঘন নীল। এই তো চারিধারের মুক্ত সৌন্দর্য। এই কম্পমান শ্রাবণ দুপুরের খররৌদ্র, বিদ্যুৎ, সূর্য, রাত্রির তারা, প্রেম, মা, দিদি, অনিল, মাথার উপরে নিঃসীম নীল আকাশ। মৃত্যুপারের দেশ, চিররাত্রের অন্ধকার যেখানে সাই সাই রবে ধূমকেতুর দল আগুনের পুচ্ছ দুলাইয়া উড়িয়া চলে, গ্রহ ছোটে, সূর্য চন্দ্র লাটিমের মতো আপনার বেগে আপনি ঘুরিয়া বেড়ায়। তহিন শীতল বোম পথে দূরে দূরে দেবলোকের মেরু পর্বতের ফাঁকে ফাঁকে তাহারা মিটমিট করে। এই পরিপূর্ণ মহিমার মধ্যে জন্ম লইয়া 8 টাকা, তুচ্ছ 8 টাকা, এখন বিচিত্র জগৎ। কিসের থর্নিক্রেফট আর নাগরমল। কখন বেলা 5টা বাজিয়া গিয়াছিল, কখন একটু দূরে একটা ফুটবল টিমের খেলা আরম্ভ হইয়াছিল। একটা বল দম করিয়া তাহার একেবারে সামনে আসিয়া পড়াতে তাহার চমক ভাঙিল। উঠিয়া সে বলটা দুহাতে ধরিয়া সজোরে একটা লাথি মারিয়া সেটাকে ধাবমান লাইন্সম্যানের দিকে ছুড়িয়া দিল। একদিন হঠাৎ প্রণবের সঙ্গে দেখা। দুজনেই ভারী খুশি হইল। সে কলিকাতায় আসিয়া পর্যন্ত অপুকে কত জায়গায় খুঁজিয়াছে। প্রথমটার সন্ধান পায় নাই, পরে জানিতে পারে অপূর্ব পড়াশোনা ছাড়িয়া দিয়া কোথায় চাকুরিতে ঢুকিয়াছে। প্রণব রাজনৈতিক অপরাধে অভিযুক্ত হইয়া বৎসরখানেক হাজত ভোগের পর সম্প্রতি খালাস হইয়াছে। হাসিয়া বলিল, কিছুদিন গভর্নমেন্টের অতিথি হয়ে এলুম রে, এসেই তোর কত খোঁজ করছি। তারপর কোথায় চাকরি করিস, মাইনে কত?
অপু হাসি মুখে বলিল, খবরের কাগজের অফিসে, মাইনে ৭০ টাকা। সর্বে মিথ্যা। টাকা ৪০কে মাইনে পায়, কি একটা ফান্ড বাবদ কিছু কাটিয়া লওয়ার পর হাতে পৌঁছায় ৩৩ টাকা কয়ানা। একটু গর্বের সুরে বলিল, চাকরি সোজা নয়, রাইটারের বাংলা করার ভার আমার ওপর। বুধবারের কাগজে আর্ট ও ধর্ম বলে লেখাটা আমার, দেখিস পড়ে। প্রণব হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিল, তুই ধর্মের সম্বন্ধে লিখতে গেলে কি নিয়ে রে? তুই কি জানিস তুই? ওখানেই তোমার গোলমাল। ধর্ম মানে তুই যা বলতে চাইছিস সেটা হচ্ছে কালেকটিভ ধর্ম, আর আমি বলি ওটার প্রয়োজনীয়তা ছিল আদিম মানুষের সমাজে। আর একটা ধর্ম আছে যা কিনা নিজের নিজের। আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, এইটিই কথাই আমি বলি। যে ধর্ম আমার নিজের তা যে আর কারো নয়, তা আমার চেয়ে কে ভালো বোঝে? বউবাজারের মোড়ে দাঁড়াইয়া ওসব কথা হবে না, আয় গোল দেখিতে লেকচার দিবি। শুনবি তুই? চল তবে। গোল দেখিতে আসিয়া দুজনে একটা নির্জন কোণ বাছিয়া লইল। প্রণব বলিল, বেঞ্চের উপর দাঁড়া উঠে। অপু বলিল, দাঁড়াচ্ছি, কিন্তু লোক জমবে না তো? তাহলে কিন্তু আর একটা কথা বলবো না। তারপর আধ ঘণ্টাটাক অপু বেঞ্চের উপর দাঁড়াইয়া ধর্ম সম্বন্ধে এক বক্তৃতা দিয়া গেল। সে নিষ্কপট ও উদার, যা মুখে বলে মনে মনে তাহা বিশ্বাস করে। প্রণব শেষ পর্যন্ত শুনিবার পর ভাবিল, এসব কথা নিয়ে খুব তো নাড়াচাড়া করছে মনের মধ্যে, একটু পাগলামির ছিট আছে, কিন্তু ওকে এই জন্যই এত ভালোবাসি। অপু বেঞ্চ হইতে নামিয়া বলিল, কেমন লাগলো? তুই খুব সিনসিয়ার, যদিও একটু ছিট করস তো। অপু লজ্জা মিশ্রিত হাস্যের সহিত বলিল, যা। প্রণব বলিল, কিন্তু কলেজটা ছেড়ে ভালো কাজ করিসনি। যদিও আমি জানি, তাই সেদিন বিনয়কে বলছিলাম যে অপূর্ব কলেজ না গিয়েও যা পড়াশুনো করবে, তোমরা দুবেলা কলেজের সিমেন্ট ঘষে ঘষে উঠিয়ে ফেললেও তা হবে না। ওর মধ্যে একটা সত্যিকারের পিপাসা রয়েছে যে। নিজের প্রশংসা শুনিয়া অপু খুব খুশি, বালকের মতো খুশি। উজ্জ্বল মুখে বলিল, অনেকদিন পর তোর সঙ্গে দেখা, চল তোকে কিছু খাওয়াই গে। কলেজ মেটদের আর কারোরই দেখা পাইনি, আমোদ করা হয়নি কতদিন যে, মা মারা যাওয়ার পর থেকে তো। প্রণব বিস্ময় স্বরে বলিল, মাও মারা গিয়েছেন? ও, সে কথা বুঝি বলিনি, সে তো প্রায় 1 বছর হতে চলল। সামনে একটা চায়ের দোকান। অপু প্রণবের হাত ধরিয়া সেখানে ঢুকিল। প্রণবের ভারী ভালো লাগিল অপুর এই অত্যন্ত খাঁটি ও অকৃত্রিম আগ্রহ ভরা হাত ধরিয়া টানা। সে মনে মনে ভাবিল, এইরকম ওয়ার্মথ, এইরকম সিনসিয়ারিটি কজনের মধ্যে পাওয়া যায়? বন্ধু তো মুখে অনেকেই আছে, অপু একটা জুয়েল। অপু বলিল, কি খাবি বল? এই বেয়ারা, কি আছে ভালো? খাইতে খাইতে প্রণব বলিল, তারপর চাকরির কথা বল, যে বাজার কি করে জোটালি? অপু প্রথমে লোহার বাজারের দালালির গল্প করিল, হাসিয়া বলিল, তারপর আব্দুলের মহাভিনিষ্কমনের পর হার্ডওয়্যারের আর জমল না, ঘুরে ঘুরে বেড়াই চাকরি খুঁজে, বুঝলি। একদিন একজন বললে, বিএনের অফিসে অনেক নতুন লোক নেওয়া হচ্ছে। গেলুম সেখানে, খুব লোকের ভিড়, চাকরি অনেক খালি আছে, ইংরেজি লিখতে পড়তে পারলেই চাকরি হচ্ছে। ব্যাপার কি? শুনলাম 1-2 মাস হলো স্ট্রাইক চলছে, তাদের জায়গায় নতুন লোক নেওয়া হচ্ছে। প্রণব চায়ে চুমুক দিয়া বললে, চাকরি পেলি? শোন না, চাকরি তখনই হয়ে গেল,
প্রিন্সিপালের সার্টিফিকেটের কাজে হলো তখনই ছাপানো ফর্মে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গেল। বাইরে এসে ভারী আনন্দ হলো মনটাতে। 40 টাকা মাইনে, যেতে হবে গঞ্জাম জেলায়, অনেক দূর। যা ঠিক চাই ঠিক তাই। বেন্টিং স্ট্রিটের মোড়ে একটা চায়ের দোকানে বসে মনের খুশিতে উপরি উপরি 4 কাপ চা খেয়ে ফেললাম। ভাবলাম এতদিন পর পয়সার কষ্টটা তো ঘুচল। আর কি খাবি? এই বেয়ারা, আর 2টো ডিম ভাজা। না না, খা। 2 দিন চাকরি হয়েছে বলে বুঝি তো সে পুরনো রোগ আজও। হ্যাঁ, তারপর বাড়ি এসে রাতে শুয়ে শুয়ে মনটাতে ভালো বললে না। ভাবলাম ওরা একটা সুবিধা আদায় করবার জন্য স্ট্রাইক করছে। 6 মাস তাদের ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, তাদের মুখের ভাতের থালা কেড়ে নেব শেষকালে। আবার ভাবি যাই চলে, অতদূর কখনো দেখিনি। তাছাড়া মা মারা যাওয়ার পর কলকাতার ভালো লাগে না, যাই গে। কিন্তু শেষ পর্যন্ত ফের ওদের অফিসে গেলাম, ছাপানো ফর্মখানা ফেরত দিয়ে এলাম, বলে এলাম আমার যাওয়ার সুবিধা হবে না। প্রণব বলিল, তোর মুখে আর চোখে লুক ফুল অব মিউজিক অ্যান্ড পোয়েট্রি। প্রথম থেকে আমি জানি একজন আইডিয়ালিস্ট ছেলে ছোকরা তুই। তোদের দিয়েই তো এসব হবে। তোর এ খবরের কাগজের কাজ কখন? রাত 9টার পরে যেতে হয়, রাত 3টের পর ছুটি। ভারী ঘুম পায়, এখনও রাত জাগার অভ্যেস হয়নি। তবে সুবিধে আছে, সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমিয়ে নিই, সারাদিন লাইব্রেরিতে কাটাতে পারি। খাওয়া দাওয়া ভালোই হইল। অপু বলিল, জল খাস নে, চল কলেজ স্কোয়ারের শরবত খাবো, বেশ মিষ্টি লাগে খেতে। লেমন স্কোয়াশ খেয়েছিস? আয়। কলেজের এত ছেলের মধ্যে এক অনিল ও প্রণব ছাড়া সে আর কাহাকেও বন্ধুভাবে গ্রহণ করিতে পারে নাই। অনেকদিন পর মন খুলিয়া আলাপের লোক পাইয়া তাহার গল্প আর ফুরাইতেছিল না। বলিল, গাছপালা যে কতদিন দেখিনি, ইট আর সিমেন্ট অসহ্য হয়ে পড়েছে। আমাদের অফিসে একজন কাজ করে, তার বাড়ি হাওড়া জেলা। সেদিন বলছে বাড়ির বাগানে আগাছা বেড়ে উঠেছে, তাই সাফ করছে রবিবারে। আমি তাকে বলি, কি গাছ মিত্তির মশাই? সে বলে, কিছু না, ঝুপি গাছ। আমি বলি, বলুন না কি গাছ? রোজ সোমবারে সে বাড়ি থেকে এলে তাকে এই কথা জিজ্ঞেস করি। সে হয়তো ভাবে আচ্ছা পাগল। রাত্রে ভাই সারা রাত প্রেসের ঘরঘরানি, গরম প্রিন্টারের তাগাদার মধ্যে আমার কেবল মিত্তির মশাইয়ের বাড়ি সেই ঝুপি বনের কথা মনে হয়। ভাবি কি না কি গাছ, এদিকে চোখ ঘুমে ঢুলে আসে। রাত 1টার পর শরীর এলিয়ে পড়তে চায়, শরীরের বাঁধন যেন ক্রমে আলগা হয়ে আসে। কুজোর জলে চোখ মুখে ঝাপটা দিই, ফুলো ফুলো রাঙা রাঙা জ্বালা করা চোখে আবার কাজ করতে বসি। ইলেকট্রিক বাতিতে যেন ছুঁচ বেঁধে, আর এত গরম ঘরটাতে। পরে সে আগ্রহের সুরে বলিল, একদিন রবিবার চল আয়, আমি আর তুই কোনো পাড়াগে গিয়ে মাঠে বনের ধারে ধারে সারাদিন বেড়াই, বেশ সেখানে লতা কাঠি কুড়িয়ে আমরা রাঁধব। বিকেল হবে, পাখির ডাক যে কতদিন শুনিনি। দইয়ের কি বউ কথা কও, এদের ডাক তো ভুলেই গিয়েছি। রবিবার দিনটা ছুটি, চল যাবি? এখন কত ফুল ফোটার সময়, আমি অনেক বনের ফুলের নাম জানি, দেখিস চিনিয়ে দেব। যাবি প্রণব? চল আজ থিয়েটার দেখি, স্টারে সধবার একাদশী আছে, যাবি? নিজেই 2খানা গ্যালারির টিকিট কিনিল। থিয়েটার ভাঙিলে অনেক রাত্রিতে
ফিরবার পথে অপু বলিল, কি হবে বাকি রাতটুকু ঘুমিয়ে, আজ বসে গল্প করে কাটাই। কর্নওয়ালিস স্কোয়ারের কাছে আসিয়া অপু বন্ধুর হাত ধরিয়া রেলিং টপকাইয়া স্কোয়ারের ভিতরে ঢুকিয়া পড়িল। আয় আয়, এই বেঞ্চিটাতে বসি, আমি নিমচাঁদের পার্ট প্লে করব, দেখবি? প্রণব হাসিয়া বলিল, তোর মাথা খারাপ আছে, এত রাত্রে বেশি চেঁচাস নি, পুলিশ এসে তাড়িয়ে দেবে। কিন্তু খানিকটা পর প্রণবও মাতিয়া উঠিল। দুজনে হাসিয়া আবল তাবল বকিয়া আরও ঘণ্টাখানেক কাটাইল। অপু একটা বেঞ্চের উপর গড়াগড়ি দিতেছিল ও মুখে নিমচাঁদের অনুকরণে ইংরেজি কি কবিতা আবৃত্তি করিতেছিল। প্রণবের ভয়সূচক স্বরে উঠিয়া বসিয়া চাহিয়া দেখিল ফুটপাতের ওপর একজন পাহারাওয়ালা। অমনি সে বেঞ্চের উপর দাঁড়াইয়া চিৎকার করিয়া বলিতে লাগিল, হে হোলি নাইট, হ্যাভেন্স ফার্স্ট বর্ন। পরে দুজনে ডাভ স্ট্রিটের দিকে রেলিং টপকাইয়া সোজা দৌড় দিল। রাত্রি আর বেশি নাই। আর্মহার স্ট্রিটের একটা বড় লালবাড়ির পৈঠায় অপু গিয়া বসিয়া পড়িয়া বলিল, কোথার যাব, আয় বস এখানে। প্রণব বলিল, একটা গান ধর তবে। অপু বলিল, বাড়ির লোক দৌড় খুলে বেরিয়ে আসবে, কোনো রকমে পুলিশের হাত থেকে বেঁচে গিয়েছি। কেমন পাহারাওয়ালাটাকে চেঁচিয়ে বলুম, হে হোলি লাইট, হি হি হি, টেরই পাইনি, কোথা দিয়ে পালালুম, নিমচাঁদের মতো হয়নি। প্রণব বলিল, তোর মাথায় ছিট আছে, যা, সারা রাতটা ঘুম হলো না তোর পাল্লায় পড়ে, গা একটা গানই গা, আস্তে আস্তে ধর, আবার হাসে, যা। ইহার দিন 15 পরে একদিন প্রণব আসিয়া বলিল, তোকে নিয়ে যাব বলে এলাম। আমার মামাতো বোনের বিয়ে হবে সোমবারে, শুক্রবার রাত্রে আমরা যাব। খুলনা থেকে স্টিমারে যেতে হয়, অনেক দিন কোথাও যাসনি, চল আমার সঙ্গে, দিন 4-5 ছুটি পাবি নে। ছুটি মিলিল। ট্রেনে উঠিবার সময় তাহার ভারী আনন্দ। অনেক দিন কলিকাতা ছাড়িয়া যায় নাই, অনেক দিন রেলেও চড়ে নাই। সকালবেলা স্টিমারে উঠিবার সময় ভৈরবের ওপার হইতে তরুণ সূর্য ওঠার দৃশ্যটা তাহাকে মুগ্ধ করিল। নদী খুব বড় ও চওড়া। স্টিমার প্রণবে মামার বাড়ির ঘাটে ধরে না, পাশের গ্রামে নামিয়া নৌকায় যাইতে হয়। অপু এ অঞ্চলে কখনো আসে নাই, সম্পূর্ণ অপরিচিত দেশ। নদীর ধারে সুপারির সারি, বাঁশ, বেত, বন, অসংখ্য নারকেল গাছ। টিনের চালওয়ালা গোলাগঞ্জ, অদ্ভুত ধরনের নাম, স্বরূপকাঠি, যশাইকাঠি। দক্ষিণ পূর্ব কোণ ও খাড়া পশ্চিম দুদিক হইতে প্রকাণ্ড দুটা নদী আসিয়া পরস্পরকে ছুঁইয়া অর্ধচন্দ্রাকারে বাঁকিয়া গিয়াছে। সেখানটাতে জলের রং ঈষৎ সবুজ এবং এই সঙ্গম স্থানেই এপারে 8 মাইলের মধ্যে প্রণবের মামার বাড়ির গ্রাম গঙ্গানন্দকাটি। নদীর ঘাট হইতে বাড়িটা অতি অল্প দূরে। এ গ্রামের মধ্যে ইহারাই অবস্থাপন্ন সম্ভ্রান্ত গৃহস্থ। অনেকবার অপু এ ধরনের বাড়ির ছবি কল্পনা করিয়াছে। এ ধরনের বাড়ি বড় নদীর ধারে, শহর বাজারের ছোঁয়াচ ও আবহাওয়া হইতে বহু দূরে কোনো এক অখ্যাত ক্ষুদ্র পাড়াগাঁয়ের সম্ভ্রান্ত গৃহ। আগে অবস্থা ভালো ছিল, অথচ এখন নাই। নাট মন্দির, পূজার দালান, দোলমঞ্চ, রাসমঞ্চ সবই থাকিবে, অথচ সেসব হইবে ভাঙা, শ্রীহীন। আর থাকিবে প্রাচীন ধনী বংশের ভ্রান্ত মর্যাদাবোধ, মান সম্মান, উদারতা।
প্রণবের মামার বাড়ির সঙ্গে সে একেবারে হুবহু মিলিয়া গেল। ঘাট হইতে 2 সারি নারকেল গাছ সোজা একেবারে বাড়ির দেউরিতে গিয়া শেষ হইয়াছে। বাই প্রকাণ্ড পূজার দালান, ডাইনে হলুদ রঙের কলসি বসানো ফটক ও ফুলবাগান, দোলমঞ্চ, রাসমঞ্চ, নাটমন্দির, খুব জৌলুস নাই কোনোটারই। কার্নিশ খসিয়া পড়িতেছে। একরাশ গোলা পায়রা নাট মন্দিরের মেঝেতে চড়িয়া বেড়াইতেছে। এক আটটা ঝটাপট করিয়া ছাদে উড়িয়া পালাইতেছে। একখানা 16 বেহারার সেকেলে হাঙর মুখো পালকি অব্যবহৃত অবস্থায় পড়িয়া আছে। দেখিয়া মনে হয় এক সময় ইহাদের অবস্থা খুব ভালো ছিল। বর্তমানে পয়সারহীন ডাক্তারের দ্বারে সংযুক্ত অনাদৃত পিতলের পাতের মতো শ্রীহীন ও মলিন। পলু এসেছে, পলু এসেছে, এই যে পলু। এটি কে সঙ্গে? ও বেশ বেশ, স্টিমারে কি আজ লেট? ওরে নিবারণকে ডাক, ব্যাগটা বাড়ির মধ্যে নিয়ে যা। আহা থাক, এসো এসো এসো, দীর্ঘজীবী হও। প্রণব তাহাকে একেবারে বাড়ির মধ্যে লইয়া গেল। অপু অপরিচিত বাড়ির মধ্যে অন্দরমহলে যথারীতি অত্যন্ত লাজুক মুখে ও সংকোচের সহিত ঢুকিল। প্রণবের বড় মামিমা আসিয়া কুশল প্রশ্ন জিজ্ঞাসাবাদ করিলেন। অপুকে দেখিয়া বলিলেন, এ ছেলেটিকে কোত্থেকে আনলি পুলু? এ মুখ যেন। প্রণব হাসিয়া বলিল, কি করে চিনবেন মামিমা? ও কি আর বাংলাদেশের মানুষ? প্রণবের মামিমা বলিলেন, তা নয় রে, কতবার পটে আঁকা ছবি দেখেছি, ঠাকুর দেবতার মুখের মতো মুখ। এসো এসো, দীর্ঘজীবী হও। প্রণবের দেখা দেখি অপুও পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। এসো এসো বাবা আমার, এসো। কি সুন্দর মুখ, দেশ কোথায় বাবা? সন্ধ্যার পর সারা দিনের গরমটা একটু কমিল। দেউরির বাহিরে আরতির কাঁসার ঘণ্ট বাজিয়া উঠিল। চারিদিকে শাক বাজিল। উপরের খোলা ছাদে শীতল পাটি পাতিয়া অপু একা বসিয়াছিল। প্রণব ঘুম হইতে সন্ধ্যার কিছু আগে উঠিয়া কোথায় গিয়াছে। কেমন একটা নতুন ধরনের অনুভূতি, সম্পূর্ণ নতুন ধরনের। কি সেটা কে জানে? হয়তো শাঁখের রব বা আরতির বাজনার দরুন, কিংবা হয়তো মোটের ওপর এ এক অপরিচিত জগৎ। কলিকাতার কর্মব্যস্ত কোলাহল মুখর ধূলিপূর্ণ আবহাওয়া হইতে সম্পূর্ণ পৃথক এক ভিন্ন জীবনধারার জগৎ। নারকেল শ্রেণীর পত্র শীর্ষে নবমীর জ্যোৎস্না ফুটিয়াছে। এইমাত্র ফুটিল। অপু লক্ষ্য করে নাই। কি কথা যেন সব মনে আসে, অনেক দিনের কথা। পেছন হইতে প্রণব বলিল, কেমন গাছপালা গাছপালা করে পাগল, দেখলি তো গাছপালা নদীতে আসতে কিরকম লাগলো বল শুনি? অপু বলিল, সে যা লাগলো তা লাগলো। এখন কি মনে হচ্ছে জানিস এই আরতি শুনে? ছেলেবেলায় আমার দাদু ছিল ভক্ত বৈষ্ণব। তার মুখে শুনতাম, বংশী বটতট কদম্ব নিকট কালিন্দী ধীর সমীর যেন। সিঁড়িতে কাহাদের পায়ের শব্দ শোনা গেল। প্রণব ডাকিয়া বলিল, কে রে মেনি, শোন। একটি 13-14 বছরের বালিকা হাসিয়া দরজার কাছে দাঁড়াইল। প্রণব বলিল, কে রে? মেয়েটি পেছনে ফিরিয়া তাহাদের দিকে একবার চাহিয়া দেখিয়া বলিল, সবাই আছে, ননিদি, দাসীদি, মেজদি, সরলা, তাস খেলব চিলেকাঠার ঘরে। অপু মনে মনে ভাবিল, এ বাড়ির মেয়ে ছেলে সবাই দেখতে ভারী সুন্দর তো। প্রণব বলিল, এটি মামার ছোট মেয়ে, ওরই মেজ বোনের বিয়ে।
কবনের মধ্যে সেই সকলের চেয়ে সুশ্রী। মিনি, ডাক তো একবার অপর্ণাকে। মেনি সিঁড়িতে গিয়া কি বলিতেই একটা সম্মিলিত মেইলি কণ্ঠে চাপা হাস্যধ্বনি শুনিতে পাওয়া গেল। অল্পক্ষণ পরেই একটা ১৬-১৭ বছরের নতমুখী সুন্দরী মেয়ে দরজার কাছে আসিয়া দাঁড়াইল। প্রণব বলিল, ও আমার বন্ধু, তোরও সুবাদে দাদা। লজ্জা কাকে এখানে রে? এটি মামার মেজো মেয়ে অপর্ণা। এরই মেয়েটি চপলা নয়, মৃদু হাসিয়া তখনই সরিয়া গেল। কি সুন্দর একঢাল চুল! কিছুদিন আগে পড়া ইংরেজি উপন্যাসের একটা লাইন বারবার তাহার মনে হতে লাগিল। ডু দে প্রেড গডেসেস অব স্লোকাম ম্যাগনা, ডু দে প্রেড গডেস। এই রাতটার কথা অপুর চিরকাল মনে ছিল। পরদিন প্রণবের সঙ্গে অপু তাহার মামার বাড়ির সবটা ঘুরিয়া দেখিল। প্রাচীন ধনী বংশ বটে। বাড়ির উত্তর দিকে পুরাতন আমলের আবাসবাটি ও প্রকাণ্ড সাতদুয়ারি পূজার দালান ভগ্ন অবস্থায় পড়িয়া আছে। ওপারে অন্যতম শরিক রামদুলাল বাড়ুজ্যের বাড়ি। পুরাতন আমলের বসতবাটি বর্তমানে পরিত্যক্ত। রামদুর্লভের ছোট ভাই সেখানে বাস করিতেন। কি কারণে তাহার একমাত্র পুত্র নিরুদ্দেশ হইয়া যাওয়াতে তাহারা বেচিয়া কিনিয়া কাশিবাসী হইয়াছেন। এসব কথা প্রণবের মুখেই ক্রমে ক্রমে শোনা গেল। স্নানের সময় সে নদীতে স্নান করিতে চাহিলে সকলেই বারণ করিল। এখানকার নদীতে এই সময় কুমিরের উৎপাত খুব বেশি, পুকুরে স্নান করাই নিরাপদ। বৈকালে একজন বৃদ্ধ ভদ্রলোক কাছারি বাড়ির বারান্দাতে বসিয়া গল্প করিতেছিলেন। দিন ১৫ পূর্বে নিকটস্থ কোন গ্রামের জনৈক তাঁতির ছেলে হঠাৎ নিরুদ্দেশ হইয়া যায়। সম্প্রতি তাহাকে রায়মঙ্গলের এক নির্জন চরে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়াছে। ছেলেটি বলে তাহাকে নাকি পড়িতে ভুলাইয়া লইয়া গিয়াছে। প্রমাণস্বরূপ সে আঁচলের খুঁট খুলিয়া কাঁচা লবঙ্গ, এলাচ ও জায়ফল বাহির করিয়া দেখাইয়াছে। এ অঞ্চলের ত্রিসীমানায় এ সকলের গাছ নাই। পরি কোথা হইতে আনিয়া উপহার দিয়াছে। প্রণবের মামিমা দুপুরে কাছে বসাইয়া দুজনকে খাওয়াইলেন। অনেকদিন অপুর অদৃষ্টে এত যত্ন আদর বা এত ভালো খাওয়া দাওয়া জোটে নাই। চিনি, ক্ষীর মশলা, কর্পূর, ঘৃত জীবনে কখনো তাহাদের দরিদ্র গৃহস্থালিতে এই ধরনের জিনিসের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ঘটে নাই। মায়ের সংসারে চালের গুঁড়া, গুড় ও সরিষার তৈলের কারবার ছিল বেশি। এরই সাথে শেষ হলো অপরাজিতর ১২শ পর্ব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং প্রত্যেককে অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।